সেট কি না, কতগুলো বস্তু বা অবজেক্টের আমরা সংকলন বা কালেকশন নেব, যারা পরস্পর কি হবে, সুসংজ্ঞাত হবে বা ওয়েল ডিফাইন্ড হবে, ক্রমনিরপেক্ষ হবে মানে ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার হবে, এবং পরস্পর স্বতন্ত্র অথবা অর্থাৎ ডিফারেন্ট হবে। তাহলে এই তিনটা ধর্ম যদি এই যে কালেকশন অফ অবজেক্ট বা বস্তু সমূহের সংকলন যদি মেনে চলে, তাহলে আমরা তাকে সেট বলতে পারবো। তাহলে সেট হতে গেলে তিনটা ধর্ম মানে কালেকশন অফ অবজেক্টকে তিনটা ধর্ম মেনে চলতে হবে। একটা হচ্ছে সুসংজ্ঞাত, যেটাকে বলছে ওয়েল ডিফাইন্ড, দু নম্বর হচ্ছে ক্রমনিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার, তিন নম্বর হচ্ছে ডিফারেন্ট স্বতন্ত্র। স্বতন্ত্র মিন্স ডিফারেন্ট। সুসংজ্ঞাত বলতে এমন একটা নিয়ম বা রুলকে বোঝায় যে নিয়ম দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনো একটা এলিমেন্ট ওই সেটের অন্তর্ভুক্ত হবে না হবে না। তাহলে সুসংজ্ঞাত হচ্ছে এমন একটা নিয়ম যার সাহায্যে আমরা বুঝতে পারবো কোনো সেটে একটা এলিমেন্ট অন্তর্ভুক্ত হবে কি হবে না। যদি আমি বলি এমন একটা, আমরা যদি উদাহরণ একটা নিই, ধরো আমি নিলাম ভাওয়েলদের সেট, ইংরেজি বর্ণমালার ভাওয়েলদের সেট, ভাওয়েলদের সেট নিলাম। তাহলে এই ভাওয়েলদের সেট কি কি থাকতে পারে? এ থাকবে, এ ই আই ও ইউ। এই যে এলিমেন্ট গুলো দেখো ভাওয়েলদের, ইংরেজি বর্ণমালা যদি ভাওয়েলদের সেট বলি, তার মানে যে কেউ ফর্ম করবে না কেন এই সেটটা, তাতে কিন্তু এই পাঁচটি এলিমেন্টই থাকবে। অর্থাৎ এই যে ভাওয়েলদের সেট, এই নিয়মটা এই ক্ষেত্রে সুসংজ্ঞাত। কিন্তু যদি আমি ধরো এরকম যদি বলি যে আমাদের স্কুলের লম্বা ছাত্রদের সেট, লম্বা ছাত্রদের বা ছাত্রীদের সেট। এবারে দেখো এখানে নির্দিষ্ট নেই কোন স্কুল, আমাদের স্কুল বলতে অ্যাকচুয়ালি কোন স্কুল, এক নম্বর। দু নম্বর হচ্ছে লম্বা বলতে অ্যাকচুয়ালি কত উচ্চতাকে আমরা লম্বা বলবো, সেটাও নির্দিষ্ট নেই। তারপরে তাহলে এই যে দুটো প্রশ্ন ধোঁয়াশা আছে, এক হচ্ছে কোন স্কুল, দু নম্বর হচ্ছে কত লম্বা হলে তাকে আমি সুসংজ্ঞাত করব, বা কত লম্বা হলে তাকে আমি ওই সেটের অন্তর্ভুক্ত করব, বা কত হাইটের উপরে উচ্চতাটাকে আমরা লম্বা বলে ধরবো, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে বলা নেই। তার মানে লম্বা ছাত্রদের যে সেট সেটা কিন্তু সুসংজ্ঞাত নয়। কিন্তু ভাওয়েলদের সেটে আমরা যে কেউ ফর্ম করি না কেন এই সেটটা, তাতে কিন্তু এই পাঁচটা এলিমেন্ট সবসময় থাকবে। তার মানে এই পাঁচটা এলিমেন্ট নিয়ে যে ভাওয়েলদের সেট হচ্ছে, এটা হচ্ছে একটা সুসংজ্ঞাত সংকলন। এই যে পাঁচটা এলিমেন্টের একটা সুসংজ্ঞাত সংকলন। এবারে হচ্ছে আমরা কতগুলো বস্তু নিয়ে একটা সুসংজ্ঞাত সংগ্রহ বা কালেকশন নিলাম, সেটা যদি এইরকম হয় যে আমরা যে কোনো অর্ডারে ওকে লিখতে পারি, যে কোনো ক্রমে লিখতে পারি, যেমন এ ই আই ও ইউ লিখেছি, ঠিক একই রকম ভাবে মেবি এরকমও লিখতে পারি, এ আই ই তারপরে ধরো ইউ তারপরে ধরো ও, এইরকম টাইপের। আরো কেউ অন্য কিছু লিখলো, তাতেও কিন্তু একই সেট, এই ভি সেটই প্রকাশিত হবে।
তার মানে সুসংজ্ঞাত ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে ক্রমনিরপেক্ষ, তারপর হচ্ছে যে জিনিসটা যে একটা সুসংজ্ঞাত ক্রমনিরপেক্ষ বস্তু সমূহের সংকলনে যেসব বস্তুগুলো রয়েছে তারা কিন্তু পরস্পর পৃথক হবে, অর্থাৎ স্বতন্ত্র হবে। যদি দেখা যায় কিছু এলিমেন্ট একই আছে তাহলে কিন্তু সেটা সেট হবে না। যেমন এই সেটটাই দেখো, প্রত্যেকটা এলিমেন্টই স্বতন্ত্র, পৃথক। কিন্তু যদি আমি এরকম একটা সেট ধরি, ধরো এস একটা সেট যেখানে ধরো 1 1 2, তাহলে আমি লিখলাম কটে সেট, এটা কি সেট? এটা সেট নয়, কারণ এই যে দুটো এলিমেন্ট 1 1 এরা দেখো একই এলিমেন্ট আছে, তার মানে এটা সেট নয়, কিন্তু এটা সেট। তাহলে সেট হতে গেলে তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, the set is a collection of objects which are well defined, independent in order and different. Then the collection of object is called as a set. তাহলে মোটামুটি সেটের ব্যাপারটা বোঝা গেল। সেট যদি দুটো একটা উদাহরণ, আরো 2-4টা উদাহরণ আমরা নিই, যেরকম ধরো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। স্বাভাবিক সংখ্যা সমূহের সেটকে আমরা এরকম লিখতে পারি, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। তারপরে ধরো আমরা প্রথম 50টি মৌলিক সংখ্যার সেটও লিখতে পারি। তাহলে এরকম সেট হয়। এবারে হচ্ছে সেটকে কিভাবে লেখা হয়। সেট মনে রাখবে, সেট কিভাবে লেখা হবে। তাহলে সেটের অবজেক্ট গুলোকে অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে সেটের নামকরণ করা হয় সব বড় হাতের অক্ষর দিয়ে, বড় হাতের হরফ দিয়ে নামকরণ করা হবে, বড় হাতের হরফ দিয়ে নামকরণ হবে। আর অবজেক্ট গুলো বা বস্তুগুলোকে কি করতে হবে, অবশ্যই ছোট হাতের হবে, অক্ষর হবে। তাহলে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে আমরা সেটকে প্রকাশ করব। তাহলে সেট প্রকাশিত হবে এ বি সি ডি এইরকম টাইপের বড় হাতের অক্ষর দিয়ে। আর বস্তু সমূহ বা অবজেক্ট গুলো, বস্তু মানে সেটের যে বস্তুগুলো বা অবজেক্ট গুলো কিভাবে প্রকাশিত হবে না, এরকম ছোট হাতে এ বি সি হরফ দিয়ে প্রকাশিত হবে। এবারে সেটে তাহলে টোটালি সেটটাকে আমি উপস্থাপন করব কিভাবে। এখানে দেখো, সেট যদি যদি একটা সেট হয় তাহলে সেটের যে বস্তুগুলোকে এরকম দ্বিতীয় বন্ধনীর মধ্যে তোমাকে কিন্তু লিখতে হবে, এবং প্রতি দুটো অবজেক্টের মধ্যে কিন্তু কমা চিহ্ন দিয়ে পৃথক করতে হবে পরস্পরকে। ধরো এই সেটটায় যদি 3টা এলিমেন্ট থাকে, ধরো 1 2 3, তাহলে এখানে এই সেটটায় তাহলে এটা হচ্ছে সেট চিহ্ন, যেটা ক্যাপিটাল অক্ষর দিয়ে লেখা হয়েছে দেখো। আর এই যে 1 2 3 এগুলো হচ্ছে বস্তু। তার মানে এ সেটে যে বস্তু 1 2 3 আছে তাকে দেখো আমরা যদি একদম দ্বিতীয় বন্ধনীর মধ্য দিয়ে প্রকাশিত করি তাহলে কিন্তু এটা প্রকাশ করা হয়ে গেল, অর্থাৎ উপস্থাপনের হয়ে গেল। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম আরেকবার একটু, কারণ বোর্ডটা আমরা মুছে ফেলবো। তাহলে প্রথমে আমরা জানলাম সুসংজ্ঞাত কি, প্রথমে জানলাম সেট কি, তারপরে হচ্ছে সেট আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে সেটে যে অবজেক্ট গুলো আমরা রাখছি বা সংগ্রহ করছি, কালেকশন করছি, তাদেরকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, ক্রমনিরপেক্ষ হতে হবে এবং স্বতন্ত্র হতে হবে। এবারে হচ্ছে সুসংজ্ঞাত কি না, সুসংজ্ঞাত হচ্ছে এমন একটা নিয়ম যে নিয়মের দ্বারা আমি কি করছি, একটা সেটের মধ্যে তার বস্তু বা উপাদান বা এলিমেন্ট গুলোকে আমরা কালেকশন করছি, বা যে নিয়মের সাহায্যে আমরা বুঝতে পারছি যে কোন সেটে কোন একটা বস্তু থাকবে কি থাকবে না। যেরকম ধরো সেট অফ ভাউয়েলে আমি যদি বলি যে সেট অফ ভাউয়েল, এই যে সেটটা তাতে নিয়ম কি না, এই সেটে সেই সব এলিমেন্টগুলোই থাকবে যেগুলো হচ্ছে ভাউয়েল। তার মানে যে কেউ ফরমেশন করুক না কেন এই সেটটা, তাহলে এ
ই আই ও ইউ এই পাঁচটা এলিমেন্টই কিন্তু এর মধ্যেই থাকবে। অর্থাৎ আমি যদি বলি যে আই এলিমেন্টটা ওর মধ্যে কি আছে, তাহলে আই হচ্ছে ভাওয়েল, তার মানে আই ওই সেটে থাকবে। কিন্তু যদি বলি জেড, তাহলে আমরা জানি যে জেড কিন্তু কোনো ভাওয়েল নয়, তার মানে জেড এই সেটে থাকবে না। এরপরে হচ্ছে ক্রমনিরপেক্ষ যে ব্যাপারটা। ক্রমনিরপেক্ষ ব্যাপারটা কি না, ক্রমনিরপেক্ষ ব্যাপারটা হচ্ছে যে সেটে মানে সুসংজ্ঞাত হয়ে উপাদানগুলো যে আমি সংগ্রহ করলাম বা কালেকশন করলাম, তারা কিন্তু যে কোনো ক্রমে সেটের মধ্যে থাকতে পারে। যেমন আমি দুটো দেখিয়েছি, দেখো এ ই আই ও ইউ থাকতে পারে, এ ই এ আই ই ও ইউ এরকম ফর্মেও থাকতে পারে, আবার তোমার মন গড়া যে কোনো ফর্মে থাকতে পারে। অবশ্যই এই পাঁচটা এলিমেন্ট থাকতে হবে, এর বাইরে কিন্তু এই ভাওয়েল সেট অফ ভাওয়েলে কিন্তু অন্য কোনো এলিমেন্ট থাকবে না। তারপর হচ্ছে কি স্বতন্ত্র একটা সেটে যাকে আমি সুসংজ্ঞাত দেখছি, যাকে আমি দেখছি যার উপাদানগুলো হচ্ছে ক্রমনিরপেক্ষ দেখছি। 3 নম্বর যেটা, তার উপাদান কিন্তু কখনো কোনো দুটো উপাদান কিন্তু কখনো একই হবে না। যেমন এটা দেখিয়েছি আমি, দেখো একটা সেট এস আমি ফরম্যাট করার চেষ্টা করেছিলাম যাতে 1 1 2 আছে, কারণ এসটা সেট হবে না, কারণ এস সেটে দুটো একই এলিমেন্ট আছে, 1 আর 1। আমরা জেনেছি সেটের সংজ্ঞা অনুসারে যে সেটে কখনো দুটো একই এলিমেন্ট থাকতেই পারে না। তাহলে যেহেতু এখানে এই দুটো একই এলিমেন্ট আছে, সুতরাং এটা সেটই হবে না। তাহলে এইরকম আমরা দুটো সেট নিয়ে আলোচনা করলাম। আরো কয়েকটা সেট আমরা আলোচনা করতে পারি, যেরকম ধরো এই যে ন্যাচারাল নাম্বারের সেট, সেট অফ ইন্টিজার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, এরকম অনেক সেট হয়। এবার হচ্ছে সেটকে কি করে লিখবো। মনে রাখবে সেটকে আমরা স্বভাবত বড় হাতের অক্ষর দিয়ে মানে প্রতীক দিয়ে চিহ্নিত করি, আর সেটের যে বস্তুগুলোকে এই যে এ বি সি ডি একদম ছোট হাতের হরফ দিয়ে আমরা লিখে থাকি। এবারে এই টোটাল যদি আমি এই বস্তু এবং কি বলে এই যে সেটের যে নামকরণ, এই দুটো দিয়ে যদি আমি সেটকে উপস্থাপন করি, তাহলে এরকমই হবে ক্যাপিটাল এ ইজিক্যাল টু দ্বিতীয় বন্ধনীর মধ্যে তার উপাদানগুলো, এবং প্রতি দুটো উপাদানের মাঝখানে দেখো কমা চিহ্ন দিয়ে উপস্থাপন করা হয়েছে। তাহলে ক্যাপিটাল এ এই যে সেট অফ এলিমেন্ট 1 2 3, যেখানে এ হচ্ছে সেট চিহ্ন আর 1 2 3 হচ্ছে তার বস্তুগুলো। এরপরে দেখো যে সেট যখন আলোচনা করব, সেট সংক্রান্ত আলোচনার আগে কিছু প্রতীক আছে, কিছু চিহ্ন বা প্রতীক আছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে। যেরকম যদি আমরা এই চিহ্নটা লিখি, এটাকে আমরা বলি বিলংস টু বা অন্তর্ভুক্ত, এটাকে বলি বিলংস টু। এটা যদি বলি তাহলে কি হবে, ডাজ নট বিলংস টু, বিলং। তো এটা তো জানো সমান মানে ইকুয়াল, এটা নট ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল আর নট ইকুয়াল। এইরকম যদি এটা হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট, যদি এইরকম থাকে এইটা বা এই চিহ্নটা থাকে, তাহলে বুঝতে হবে সাজ দ্যাট, ওটা সাজ দ্যাট। আর এইটা হচ্ছে অর, এটা নিচের দিকে যদি থাকে তাহলে অ্যান্ড, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে উপসেট বা সাবসেট। আর এই চিহ্নটা দেখো এ কে উল্টানো এ, এইটা থাকলে হলো ফর অল এক্স, ফর অল এক্স, ফর অল এক্স। এবারে যদি বলি এইটা এই চিহ্নটা যদি থাকে তাহলে কি বলবো,
তাহলে সাবসেট চিহ্ন ছিল, এটা থাকলে কি হবে? যথার্থ উপসেট, যথার্থ বা প্রপার সাবসেট, সাবসেট, প্রপার সাবসেট, সাবসেট, প্রপার সাবসেট। এবারে যদি এই চিহ্নটা এটা লিখে যদি কাটা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ইজ নট কন্টেইনিং, ইজ নট কন্টেইনিং, ইজ নট কন্টেইন ইন। আর এটা হলে কি লিখবো? কন্টেন্স, মানে ধারণ করে আছে। আর এইটা হচ্ছে নেগেশন চিহ্ন বা নেগেটিভ চিহ্ন, নর্থক চিহ্ন বা ডিফারেন্স বোঝাবে। এটা ডিফারেন্স, পার্থক্য বা অন্তর, ডিফারেন্স বোঝাবে। তাহলে এরকম অনেক চিহ্ন আমাদের এখানে আছে। যেরকম এরকম হলে হচ্ছে ইউনিয়ন বা কাপ পড়ি, আমরা যোগও পড়ি, যোগ বা ইউনিয়ন। আর যদি উল্টানো এরকম থাকে তাহলে আমরা পড়বো ইন্টারসেকশন বা ছেদ। আর সার্বিক সেট, ইউ বা এস, এইটা দ্বারা আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট উপস্থাপন করি। আর জেড যদি থাকে তাহলে জেড সেট থাকলে জেড থাকলে হচ্ছে সেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজার হবে। আর জেড প্লাস থাকলে তোমার হচ্ছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ সেট অফ ইন্টিজার। যদি জেড মাইনাস থাকে তাহলে নেগেটিভ, মানে মাইনাস বি সেট অফ ইন্টিজার। ঠিক একই আর একটা জিনিস আমি দুটো জিনিস বলে দিই। ফাই কে বলা হচ্ছে নাল সেট বা শূন্য সেট। আর আরেকটা যেটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট হচ্ছে এটা হচ্ছে এটাকে দাঁড়াবে এ সেটের পূরক সেট বা এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট দ্বারা মোটামুটি এই সেটগুলোকে বলা হবে। এরপরে যেটা আসছে যে সেটকে কি করে উপস্থাপন করব। সেট উপস্থাপনের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে রস্টার পদ্ধতি বা রস্টার মেথড। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে রস্টার, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক বা প্রপার্টি মেথড বলে। একটা রস্টার, একটা হচ্ছে ধর্মভিত্তিক। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। যদি এই যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে সেট অফ ভাউয়েল, ভাউয়েল আমি যদি রস্টার পদ্ধতিতে লিখি তাহলে এরকম লিখব এ ই আই ও ইউ, অর্থাৎ ওর এলিমেন্ট গুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন দিয়ে লিখে ফেললাম। আবার এইটাকে ঠিক যদি আমি ধর্মভিত্তিকে লিখি তাহলে আমি কি লিখবো? এটাকে ভি ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাইড অ্যাট এক্স হলো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ বা ভাউয়েল গুলো, ভাউয়েল গুলো। দেখো একটা ধর্ম দিয়ে সেটিং করে দিয়েছি আমরা। ধর্ম যে এখানে এই ভি সেটে কোড এলিমেন্ট গুলো থাকবে না, যেগুলো ইংরেজি বর্ণমালার ভাউয়েল যেগুলো। তার মানে তুমি নিজেই জানো যে ভাউয়েল গুলো কোনগুলো, এইগুলো। তার মানে সেগুলোকেই আমরা এই সেটে বসিয়ে দিলাম। এবার আরেকটা উদাহরণ যেটা আমরা দিতে পারি, ধরো এস কেন, ধরো এ একটা সেট দেওয়া আছে যাতে বলা আছে এই যে সেট অফ এলিমেন্ট এক্স সাইড অ্যাট এ জেনে নিতে হবে। যেরকম ধরো সসীম সেট, অসীম সেট, সসীম সেট ও অসীম সেট। সসীম সেট কি?
না যদি কোনো সেটে সসীম সংখ্যক এলিমেন্ট থাকে, মানে নির্দিষ্ট এলিমেন্ট থাকবে 1 2 3 ধরো, তাহলে এই সেটটাকে আমি সসীম সেট বলতে পারবো। আবার যদি সেট অফ ন্যাচারাল নাম্বার নেই, স্বাভাবিক সংখ্যার সেট, তাকে দেখো 1 থেকে শুরু হয়ে এরকম ডট ডট চলছে, মানে এরপরে শেষ কোথায় এর কিন্তু আমি জানি না, তাহলে এক্ষেত্রে অসীম সংখ্যক যেহেতু এলিমেন্ট আছে, তার মানে এটা কিন্তু অসীম সেটে পড়ছে। আর এখানে যেহেতু সসীম সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে এটা বা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট আছে, সেই জন্য এটা সসীম সেট। তাহলে অসীম সেট সসীম সেটের আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এরপরে আসছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলে, একপদী সেট বা সিঙ্গেলটন সেট কাকে বলছে? না যদি কোনো সেটে একটি মাত্র এলিমেন্ট থাকে, যদি কোনো সেটে একটি মাত্র এলিমেন্ট থাকে, তাহলে তাকে আমরা বলবো একপদী সেট। এটাও একটা উদাহরণ। তাহলে এইরকম যে সেটে একটি মাত্র উপাদান থাকবে তাকে একপদী সেট বলবে। তারপরে আছে শূন্য সেট, শূন্য সেট বা নাল সেট। শূন্য সেট কাকে বলে? না যদি কোনো এমন একটা সেট আমরা পাই যেখানে কোনো এলিমেন্ট নেই, কোনো এলিমেন্ট নেই, সেট অফ নাথিং, তাহলে এটাকে আমি এইরকম ভাবেও সংজ্ঞায়িত করতে পারি, সেট অফ এলিমেন্ট x such that x অখণ্ড সংখ্যা এবং 0 less than x less than 1। এবার দেখো এটা যে প্রকাশিত হলো, এটা কিন্তু প্রপার্টি মেথডে প্রকাশিত হয়েছে বা ধর্মভিত্তিক পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে আমাদের কি বলে রস্টার মেথডে। এবারে এখানে দেখো যে x অখণ্ড সংখ্যা এবং 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা আছে কি? কোনো অখণ্ড সংখ্যা নেই, তার মানে অ্যাকচুয়ালি সেটটা হচ্ছে এটাই, অর্থাৎ সেটে কিছু এলিমেন্ট নেই। তাহলে যদি কোনো সেটে কোনো এলিমেন্ট না থাকে, তাহলে তাকে আমরা বলতে পারি শূন্য সেট বা নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট। এবারে প্রশ্ন হলো যেটা, তাহলে এইটা কি শূন্য সেট? এটা, অথবা আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, সেট অফ 5। হ্যাঁ, তার আগে একটু বলে নিই, শূন্য সেটকে চিহ্নিত করা হয় 5 দিয়ে। তাহলে 5 দ্বারা চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে শূন্য সেটকে আমরা কি করি না 5 দ্বারা চিহ্নিত করি। তাহলে এবারে বলো, এই যে সেট অফ শূন্য অথবা সেট অফ 5, এরা কি শূন্য সেট? এরা কি শূন্য সেট? অ্যান্সার অবশ্যই হবে এরা শূন্য সেট নয়। কারণ প্রথম সেটে কি আছে? প্রথম সেটে শূন্য রয়েছে, সেটে বস্তু হলো শূন্য, আর দ্বিতীয় সেটে বস্তু হলো 5, তার মানে এরা কিন্তু শূন্য সেট নয়। এরপরে দেখো উপসেট, এটা খুব গুরুত্বপূর্ণ। উপসেট বা সাবসেট এটা বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো বলছে যে যদি দুটো সেট আমরা এ এবং বি নিই, যাতে দেখা যায় যে এর সমস্ত এলিমেন্ট বির মধ্যে আছে, এর সমস্ত এলিমেন্ট বির মধ্যে থাকে, তাহলে এ কে বি এর সাবসেট বলা হবে। তাহলে কি বললাম যে এ বি যদি দুটো সেট হয় যেখানে এর সমস্ত এলিমেন্ট বির মধ্যে থাকবে বা থাকে, তাহলে এ কে আমি বি সাবসেট বলবো, যাকে আমরা
চিহ্নের দ্বারা লিখলে আমি কি লিখবো, এ ইজ সাবসেট অফ বি। যদি আমি সিম্বলিক্যালি লিখি তাহলে কি লিখবো না, এক্স বিলং টু এ implies that x belong to b for all x belong to a এর জন্য। তাহলে কি লিখলাম না, x belong to a হলে implies করছে x belong to b হবে, for all x belong to a এর জন্য, অর্থাৎ x এর সমস্ত মানের জন্য, যেটা a তে থাকলে ওটা a তে আছে মানে b তেও থাকবে, যদি থাকে তাহলে আমি কিন্তু বলতে পারবো a is subset of b বা a b এর অন্তর্ভুক্ত, a contains in b। এবারে যদি একটা উদাহরণ দিই তাহলে a তে দেখো আমি ধরলাম 1 2 এই দুটো এলিমেন্ট আছে, তাহলে b তে দেখো আমি ধরলাম 1 2 3 4 5 এরকম আছে কয়েকটা এলিমেন্ট। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে all x belong to a এর জন্য কি হচ্ছে না, x belong to a implies that x belong to b, অতএব এখান থেকে আমি লিখতে পারি a is subset of b। তার মানে উল্টোটা যে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ a b সাবসেট হলে b এর সাবসেট হবে এমন কোনো কথা নেই, আবার কখনো হতেও পারে। আরো একটা উদাহরণ নেওয়া যাক, ধরো এ ভাউয়েল, আমরা প্রথমে ভাউয়েল নিয়ে শুরু করেছিলাম, তাহলে ভাউয়েল গুলোকে আমরা কি লিখি, এ ই আই ও ইউ, এই পাঁচটা এলিমেন্ট ভাউয়েল, সেট অফ ভাউয়েলে আছে। এবারে আমি যদি কনসোনেন্টদের যদি সেট নিই, সেট অফ কনসোনেন্ট, তাহলে আমাদের কি আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে, ই তো থাকবে না, এ, তারপরে জি এইচ, এইচ থাকবে, আই থাকবে না, জি এইচ আই থাকবে না, জে থাকবে, কে থাকবে, তারপরে এল এম এল থাকবে, ও থাকবে না, তারপরে পি থাকবে, কিউ থাকবে, তারপরে আর এস টি, টি থাকবে, ইউ থাকবে না, ভি থাকবে, আর লাস্টে জেড থাকবে। অথবা আমরা যদি পুরো অ্যালফাবেটদের যে সেট সেটাকে যদি লিখি, এ বি থেকে জেড পর্যন্ত থাকে, তাহলে এইরকম যদি ব্যাপার থাকে, তাহলে ক্লিয়ারলি দেখো ভি এর সমস্ত এলিমেন্ট কিন্তু এর মধ্যে আছে, ভি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে, তার মানে ভি হচ্ছে সাবসেট অফ এ, অর্থাৎ এ হচ্ছে সেট অফ অ্যালফাবেট। আর কিন্তু যদি আমি ভি আর সি এর মধ্যে ভাবি, ভির মধ্যে যেগুলো আছে সেগুলো সির মধ্যে নেই, তাহলে ভি ইজ নট সাবসেট অফ এ, এ নয় সি, তাহলে ভি কিন্তু এর কোনো সাবসেট নেই, সাবসেট নয়, কিন্তু ভিটা কিন্তু এ সেটের সাবসেট। আবার সিটা যদি বলি, সিও কিন্তু এ সেটের সাবসেট। তাহলে ভাউয়েল অথবা কনসোনেন্ট দুটোই অ্যালফাবেট সেটের সাবসেট হচ্ছে, কিন্তু ভাউয়েল আর কনসোনেন্টের মধ্যে, ভাউয়েল গুলো তো আর কনসোনেন্ট নয়, সেই জন্য ভাউয়েল আর কনসোনেন্ট কিন্তু পরস্পরের কোনো সাবসেট হচ্ছে না। তাহলে আজকে এইটুকুই, বাকিটার জন্য পরের ভিডিওটা দেখতে হবে।